টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আফগানরা। বিশ্বকাপ জিতুক আর না জিতুক, ক্রিকেট বিশ্বে মন জয় করে নিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন 20 আমি শারমিন সুপ্তা এবং আমার সঙ্গে আছেন সহকর্মী এস.কে. শাওন। শাওন, আমরা গতকাল বাংলাদেশের এবং আফগানিস্তানের ম্যাচ দেখলাম। সেই সঙ্গে আফগানিস্তান বাংলাদেশকে পরাজয় করে তারা বিশ্বকাপ সেমিতে পৌঁছে গিয়েছে। আফগানিস্তানের এফোর্ট নিয়ে কোনো কমতি ছিল না। তারা অনেক পজিটিভ আলোচনা তাদের নিয়ে হয়েছে। তার সঙ্গে একটা নেগেটিভ আলোচনা নিয়ে হয়েছে। আমরা বাংলাদেশ বিশ্বকাপ সব নিয়েই জানবো। তবে নেগেটিভ আলোচনা যেটা ছিল, গুলবাতিন সে খেলা স্লো ডাউন করার জন্য সাডেনলি ট্রটের নির্দেশে আমরা দেখেছি ভিডিওতে সবাই বলছিল যে এটা তাদের একটা প্ল্যানের অংশ ছিল। সে হঠাৎ পড়ে যায়। এইটাকে আপনি কিভাবে দেখছেন? স্পিরিট অফ ক্রিকেটে এটা কতটুকু মানানসই? দেখেন, জোনাথন ট্রট তাদের কোচ, তিনি কিন্তু একটা ইশারা দিচ্ছিলেন। আমরা যখন খেলা দেখছিলাম তখন দেখছিলাম যে তিনি আসলে ডাগআউট থেকে বের হয়ে এসে একটা ইশারা দিলেন। তারপরেই নাইব দেখলাম যে তিনি মাটিতে শুয়ে পড়লেন। তারপর আমরা দেখলাম যে তারপরেই বৃষ্টি আসলো, বা বৃষ্টি তখনই শুরু হয়ে গিয়েছিল। সে বৃষ্টি দেখে হয়তো ডিএল মেথডে তখন আফগানিস্তান 2 রানে এগিয়ে ছিল। অর্থাৎ কোনো কারণে বৃষ্টিটা হওয়ার পর যদি খেলাটা আর মাঠে না গড়ায় তাহলে আফগানিস্তান জয়ী হিসেবে ঘোষণা আসতো আর কি। তো সেটা চিন্তা করেই হয়তো তিনি এটা করেছেন। আপনি জানেন যে যারা বিশ্বমানের ধারাভাষ্যকার বলেন, বিশ্বমানের ক্রিকেটার বলেন, তারা কিন্তু এটা নিয়ে বেশ সমালোচনা করছে। যেমন যে ম্যাচে যে ধারাভাষ্যকার ইয়ান স্মিথ, তিনি কিন্তু বলছিলেন যে আসলে গুরুবদীন নাইব যখন ফিরে আসলেন এই ইনজুরি থেকে, আবারও যখন ফিরে আসলেন, তিনি আসার পর বোল করলেন, উইকেট পেলেন, তারপর তার যে উল্লাস সেটা দেখলেন, তখন আসলে ইয়ান স্মিথ বলছিলেন যে তার নিজেরও মানে সেটা রসিকতা করে বলছেন, তার হাঁটুর ব্যথা আছে। 6 মাস ধরে সে হাঁটুর ব্যথায় ভুগছেন ইয়ান স্মিথ। তিনিও আসলে তার চিকিৎসকের কাছে যেতে চান, অর্থাৎ নাইবের চিকিৎসকের কাছে যেতে চান। সে বর্তমানে অষ্টম আশ্চর্য, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। তাছাড়াও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, তিনিও একটা সোশ্যাল মিডিয়াতে এরকম পোস্ট করেছেন এরকম যে গুলবদীন নাইব হয়তো বিশ্বের একমাত্র ক্রিকেটার যে ইনজুরিতে আক্রান্ত হওয়ার, অর্থাৎ চোটে পড়ার 25 মিনিট পর এসে তিনি উইকেট পেয়েছেন। মানে সবাই এটা নিয়ে আসলে সমালোচনা করেছেন, বা কেউ হয়তো একটু পোক করেছেন, মজা করেছেন এটা নিয়ে আর কি। স্বাভাবিক। এটা আসলে যদি তখন খেলার ওভারটা কাটাল হইতো, এটা বাংলাদেশের বিপক্ষে তো আরো আগেই যেত। বাংলাদেশ যদিও তারা 8 রানে হেরে গিয়েছে। তবে এর সঙ্গে কিন্তু পজিটিভ দিকটাও আছে। তারা কিন্তু এটা তাদের একটা টিম প্ল্যানিং এর অংশ হিসেবে নিয়েছে, এবং এই যে ইনভলভ হয়ে থাকা প্রত্যেকটা সেকেন্ডের যে ইনফরমেশন, প্লেয়ার এবং কোচিং স্টাফের মধ্যে যে বন্ডিং, এইটাকে কিভাবে দেখছে? আপনার কাছে আমি একটু পরে জানতে চাইবো এই বিষয়টা নিয়ে। তা আমরা আসলে অনেক সময় ক্রিকেটে যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে একটা ব্যাটার যখন অনেক 4 ছক্কা হাঁকাতে থাকেন, সেটা টি-20 বা ওয়ানডে যেকোনো ক্রিকেটই হোক না কেন, তখন আমরা অনেক সময় দেখি যে এই ব্যাটারের মনোসংযোগে বিঘ্ন ঘটানোর জন্য ক্যাপ্টেন বা অন্যান্য ক্রিকেটাররা বোলারের সঙ্গে একটু আলোচনা করেন। তখন হয়তো একটু সময় নষ্ট হয়। তখন তার যাতে মনোসংযোগ একটু বিঘ্ন ঘটে। কিন্তু এই ধরনের ঘটনা যে হুট করে আসলে চোটে পড়ার একটা অভিনয় করা বা এই একটা ড্রামা দেখানো, সচরাচর কিন্তু ক্রিকেটে আসলে এটা দেখা যায় না। তো সেই হিসাব করতে গেলে আসলে এটা অবশ্যই নেতিবাচক। যদি কোনো কারণে এই বিষয়টা ম্যাচের মধ্যে প্রভাব পড়তো, বা কোনো কারণে যদি হতো এরকম যে সে বৃষ্টির কারণে বাংলাদেশ ডিএল মেথডে 2 রানে পিছিয়ে ছিল, তারপর খেলাটা আর মাঠে না গড়াতো, তখন হয়তো বাংলাদেশ তখনই ম্যাচে হেরে যেত। তখন কিন্তু এইটা আসলে মানে অনেক বড় একটা সমালোচনা হতো, বা অনেক বড় একটা কারণ হিসেবে এটাকে দাঁড় করানো যেত, অন্যতম একটা দিক হিসেবে। তো আপনার কাছে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে যে এটা আসলে আমরা ফুটবলে দেখে থাকি যে অনেক সময় পেনাল্টি পাওয়ার জন্য ফুটবলাররা অভিনয় করে থাকেন, বা ডি বক্সের ভেতরে গিয়ে পড়ে যান কিংবা অভিনয় করেন, ইনজুরির অভিনয় করেন, তারা যাতে একটা পেনাল্টির মাধ্যমে একটা গোল লুফে নিতে পারেন। কিন্তু ক্রিকেটে আসলে এই ধরনের যে বিষয় সেটা আমরা গতকাল আসলে আপনি দেখলাম। যেটা বুঝাচ্ছিলেন, আসলে ক্রিকেটে আসলে আমার কাছে মনে হয় না, আর আমাদের ল অনুযায়ী এই ধরনের কোনো নিয়ম নেই যে আপনি কোনো ধরনের ইনজুরি বা ইলনেস ছাড়া আপনি মাঠ থেকে বের হতে পারবেন না, এবং সেটা অবশ্যই আপনার আম্পায়ারকে ইনফর্ম করতে হবে, এবং আম্পায়ার তাদের টিম ফিজিও এবং যে ফিজিও আছে তাদের সঙ্গে কথা বলবে। এইটা যদি আপনার কারণ দর্শান, তাহলে সেক্ষেত্রে তাদের একটা টাইম বেঁধে দিবে, এই টাইমের মধ্যে তাকে সে ফিরতে পারবে কিনা, এবং সেটার সঙ্গে তার বোলিং বা ব্যাটিং করার একটা নিয়ম আছে। এবং প্রিভিয়াস ইনজুরি নিয়ে যদি কেউ মাঠে আসে তখন সে বের হতে পারবে না, এবং তার জন্য সে বোলিং বা ব্যাটিং কিন্তু কাট করা হবে। এটা আসলে আমাদের স্পিরিট অফ ক্রিকেটটাকে ধরে রাখার জন্য এই নিয়মটা। আসলে এই ধরনের ড্রামা বা এই ধরনের কোনো ছদ্মবেশে
কোনো টিমকে হারানোর ফন্দি আসলে ক্রিকেট লতে নাই। তবে এটা যেটা আফগানিস্তান করেছে, হয়তো তারা ক্রিকেটটাকে সেই মুহূর্তে তাদের যে সিচুয়েশন ছিল, তারা হয়তো সেমিফাইনালে যাওয়ার জন্য আসলে সবটা দিয়েই চেষ্টা করেছে। সেক্ষেত্রে তাদের আসলে এই ট্যাকটিক্সটা তারা করেছে। সেই সঙ্গে যদি আমি বলি, এটা তো গেল আফগানিস্তানের একটা প্ল্যান ছিল। বাংলাদেশের ওভারঅল পারফরম্যান্স নিয়ে আপনার আসলে মন্তব্যটা কি? আসলে বাংলাদেশ কালকের ম্যাচটা আমার কাছে দেখে মনে হয়েছে, তারা তো ক্যাপ্টেন তো বলেই দিয়েছে যে আমরা প্রথম ৩ উইকেট হারানোর পর আমরা আর চিন্তা করিনি আমরা যে ম্যাচটা ১২.১ ওভারের মধ্যে জিতে যাব। সব মিলিয়ে বলা চলে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বলেন, অর্থাৎ কোচিং স্টাফ, ক্যাপ্টেন, সবাই আমার মনে হয় যে তাদের মনে হয় যে একটু কাউন্সিলিং এর দরকার আছে, বা তারা এত বছর ধরে ক্রিকেট খেলা আসলে কি শিখলো। যে আপনি দেখেন যে অনেক ক্রিকেটার বলছেন, বা ধারাভাষ্যকার থেকে শুরু করে সাবেক অধিনায়ক অনেকেই বলছেন কিন্তু এই ম্যাচ বাংলাদেশ আসলে কেন জয় ১২.১ ওভারে জয়ের জন্য খেললো না, বা বাংলাদেশ কেন আসলে কোনো রকম জয়ের জন্য খেললো। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এগুলো নিয়ে আসলে তাদের কাউন্সিলিং দরকার আছে, বা টিম ম্যানেজমেন্টের আসলে এই জায়গায় আমার মনে হয় যে কাজ করার অনেক কিছু রয়েছে। তো সব মিলিয়ে এই কারণেই বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছে, বা বাংলাদেশের মানসিকতা বা মানসিকভাবে যে বাংলাদেশ পিছিয়ে আছে, তাদের যে সাহস নেই, সেটার প্রমাণই কিন্তু আমরা গতকালের ম্যাচে দেখতে পেয়েছি। সেটাই, বাংলাদেশ ম্যাচ হারতেই পারে, তবে ইন্টেন্টটা নিয়ে সবার মধ্যে প্রশ্ন ছিল। কারণ বাংলাদেশ ১২.১ বলে যে জয়ের জন্য তাদের যাওয়ার কথা ছিল, যদি তারা ১২.১ বলের মধ্যে যদি তারা অল আউট হইতো, সেটা এক ধরনের ক্রিকেট হইতো। এবং শুধুমাত্র জয় দিয়ে একটা সংখ্যা তৈরি করা বা জয়ের সংখ্যা বাড়ানো, আসলে এইটা আসলে বাংলাদেশের জন্য কেউ আশা করেনি। জানি না টিম প্ল্যান কিরকম ছিল, তবে আফগানিস্তানরা কিন্তু তাদের দারুণ ক্রিকেট খেলে তারা কিন্তু সেমিতে পৌঁছে গিয়েছে, এবং তাদের প্রতিপক্ষ শক্তিশালী সাউথ আফ্রিকা। এবং আফ্রিকাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, তারা বেশ ভালো ক্রিকেট খেলে এবং খেলার মধ্য দিয়ে তারা সেমিতে বা ফাইনালে গিয়ে তাদের দুর্ঘটনাগুলো ঘটে। এই রকম দুর্ঘটনা যদি ঘটে যায়, তাহলে আফগান ক্রিকেটের জন্য অবশ্যই একটা মাইল ফলক স্পর্শ হবে। তো আফগান ক্রিকেটাররা এখন খুবই উজ্জীবিত আছেন, সেই সঙ্গে সাউথ আফ্রিকা কিন্তু কোনো ধরনের ম্যাচ না হেরে সেমি খেলছেন। তো এই দুটি দলের প্রথম সেমিফাইনাল নিয়ে কি ধরনের দেখেন, আপনি দেখলেন যে বললেন যে সাউথ আফ্রিকা কোনো ম্যাচ না হেরে সেমিফাইনালে এসেছে। সাউথ আফ্রিকার ম্যাচের রেজাল্টগুলো যদি আমরা দেখে থাকি, যে বেশিরভাগ ম্যাচেই কিন্তু সাউথ আফ্রিকা খুব কষ্টার্জিত জয় পেয়েছে, খুব স্বল্প রানে জয় পেয়েছে। কিন্তু আপনি পক্ষান্তরে আফগানিস্তানের জয়গুলো দেখেন, তারা কিন্তু অস্ট্রেলিয়ার মতো টিমকে খুব দাপট দেখিয়ে হারিয়েছে। দাপট দেখিয়ে হারিয়েছে বলবো এই কারণে, অস্ট্রেলিয়া বড় টিম, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন টিম, তাদের মতো টিমের বিপক্ষে অন্তত সাউথ আফ্রিকার মতো খুব স্বল্প রানে বা খুব কষ্টার্জিত জয় কিন্তু পায়নি। আপনি দেখে এবং থাকবেন সেই যে সঙ্গে নিউজিল্যান্ডকেও কিন্তু তারা ৮০ রাইট, রানের বেশি একটা রানে তারা হারিয়েছেন। সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাটারদের কথা বলেন, ব্যাটিং এর দিক দিয়ে কিন্তু আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, তারা কিন্তু সেরা ৫ এর মধ্যেই আছেন এখন পর্যন্ত। অথচ আপনি দক্ষিণ আফ্রিকার দিকে যদি তাকান, তাদের কিন্তু সেরা ৫ এর মধ্যে কোনো ব্যাটার নাই। খুব সম্ভবত সেরা ১০ এর মধ্যেও আসলে কোনো ব্যাটার কিন্তু নাই সাউথ আফ্রিকার। তো সেই হিসাব করতে গেলে আফগানিস্তানকে আমি আসলে সেমিফাইনালের মঞ্চে তাদেরকে এগিয়ে রাখবো। যদিও আফগানিস্তান কখনো সেমিফাইনাল খেলেনি, বা সেই ম্যাচের চাপ তারা আসলে নিতে পারবে কিনা, তারপরও তারা কিন্তু আসলে সেই সক্ষমতার প্রমাণ দিয়েই কিন্তু তারা আজকে সেমিফাইনাল পর্যন্ত এসেছে। অর্থাৎ সেমিফাইনালে যে দল আসতে পেরেছে, তাহলে আমার মনে হয় তারা ফাইনাল খেলার মতো আসলে যোগ্যতা যোগ্যতা বলেন বা রাখে। কোয়ালিটি সবকিছুই তাদের আসলে আছে। এবং সেই সঙ্গে আপনি ব্যাটারদের কথা বলছিলেন, বোলাররাও কিন্তু দারুণ করছে আফগানদের। আপনাদের তাদের যে মিস্ট্রি বোলার থেকে শুরু করে সব ধরনের অপশন আছে। রশিদ খান অ্যাজ এ ক্যাপ্টেন সে পারফর্ম করছে, এবং টিমটা যেভাবে উঠানো দরকার সে কিন্তু সামনে থেকে লিড দিচ্ছে। সে নিজেও খুব ভালো বল করেছেন গতকাল, এবং সে এই ধরনের চাপের ম্যাচে কিন্তু রশিদ খান সবসময় পারফর্ম করে আসে। একটু যদি আমরা দেখি সাউথ আফ্রিকার থেকে তুলনামূলক আফগানরা র‍্যাঙ্কিং এর দিক থেকে পিছিয়ে, সেখানে সাউথ আফ্রিকার কি একটা চাপ থাকবে কিনা যে আফগানদের সঙ্গে সেমিফাইনাল খেলার সময়? দেখেন, চাপ স্বাভাবিকভাবেই থাকবে, কারণ অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান, তারপর হচ্ছে যে নিউজিল্যান্ডকে হারিয়েছে, বাংলাদেশকেও হারিয়েছে। বিশ্বমঞ্চে আইসিসির যত ইভেন্ট আছে, সেখানে কিন্তু বাংলাদেশের বিপক্ষে কখনোই এই গত ম্যাচের আগে কখনোই আফগানিস্তান জিততে পারেনি। গতকালের ম্যাচেই প্রথমবার আইসিসির ইভেন্টে জয় পেয়েছে। সব মিলিয়ে তারা যেভাবে বড় দলগুলোকে হারিয়ে এই পর্যন্ত এসেছে, অবশ্যই দক্ষিণ আফ্রিকা অনেক বেশি চাপের মধ্যেই থাকবে আসলে আফগানিস্তানকে নিয়ে। বা আফগানিস্তানের ব্যাটার যারা রয়েছে, আপনি দেখেন যে বোলিং এর দিকে বলেন বা ব্যাটিং এর দিকে বলেন, এখন পর্যন্ত সুপারিশ শেষে কিন্তু নাম্বার 1 এর মধ্যে আছেন আফগানিস্তানের ব্যাটার বোলার দুজনই। তো সব মিলিয়ে যদি বলি যে দুই দিকেই আসলে তারা এগিয়ে আছে, এই ক্ষেত্রে অনেক বেশি চাপের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে থাকতে হবে।
শাওন, আমরা বলছিলাম যে আসলে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকাকে নিয়ে, কারণ প্রথম সেমিফাইনালটাই তাদের, এবং তাদের একাদশটা কেমন হতে যাচ্ছে এবং তাদের কি প্লেয়ার কারা হতে পারে, এবং সেই সঙ্গে আফগানিস্তান গতকালই তাদের ম্যাচটি শেষ করলো, আজকে হয়তো তারা রেস্ট নিবে এবং আগামীকালই তাদের সকালে কিন্তু ম্যাচটা কি ধরনের প্রভাব ফেলবে তাদের। আমরা প্রথমে একটু একাদশটা যদি দেখে নেই, দক্ষিণ আফ্রিকার একাদশ আফগানিস্তানের বিপক্ষে মাকরাম তাদের অধিনায়ক, মাকরাম ফর্মে রয়েছেন। রেজা হেনরিক্স তিনিও ফর্মে রয়েছেন, ধারাবাহিকভাবে রান পেয়ে যাচ্ছেন, যদিও খুব বেশি রান পাচ্ছেন না। কুইন্টন ডেকক তিনি কিন্তু প্রথম দিকে খুব ব্যর্থ ছিলেন বা তার নামের প্রতি এবং সুবিচার করতে দলের হয়ে পারছিলেন না। কিন্তু সর্বোচ্চ রান সেই করেছে। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত একটা ইনিংসের মাধ্যমে 74 করেছিলেন ইউএস এর বিপক্ষে। সেই রান দিয়ে কিন্তু 199 রান তার অলরেডি হয়ে গেছে, 200-র কাছাকাছি, অর্থাৎ প্রায় 200 হয়ে গেছে। আপনি স্টাফসের কথা বলতে পারেন, স্টাফসও কিন্তু শেষ দিকে কয়েকটা ম্যাচে তার ইম্প্যাক্ট আমরা দেখেছি। হেনরি ক্লাসেন এখন পর্যন্ত তাদের অন্যতম সেরা পারফর্মারদের একজন, ডেভিড মিলারও অন্যতম সেরা পারফর্মারদের একজন আপনি বলতে পারেন। মার্কো জানসেন বোলিংয়ে বেশ আলো ছড়াচ্ছেন সব মিলিয়ে। তারপর কেশব মহারাজ তিনি স্পিনে শামসির তুলনায় খুব বেশি যে ভালো করছেন তা না, তবে আপনি যদি এভারেজ করতে চান তাহলে কেশব মহারাজকে আপনাকে অবশ্যই ভালোর খাতায় রাখতে হবে। কাগিসো রাবাডা, এনরিক নর্জে, রাবাডার তুলনায় নর্জে খুব ভালো বোলিং করছেন সব মিলিয়ে। তারপরে শামসি কিন্তু তাদের এই সুপার এইট থেকে তাদেরকে সুপার এইটে আনার অন্যতম কারিগর কিন্তু শামসি কিন্তু নেপালের মতো টিমের বিপক্ষে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন একা। সব মিলিয়ে তাদের প্লেয়াররা আসলে বিশেষ করে এইবারের বিশ্বকাপ আমরা যে দেখেছি ব্যাটারদের তুলনায় বোলাররা বেশি ফর্মে আছেন। তবে এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন সেই সঙ্গে কিন্তু আফ্রিকা দলটাকে আমরা যেভাবে দেখতাম যে দুই একজন স্টার তারা বিধ্বংস ব্যাটিং করতো বা বলাররা বিধ্বংসী বোলিং করতো, ফাস্ট বলাররা, এইরকম একটা টিম হইতো। এইবারের বিশ্বকাপে কিন্তু তারা কম বেশি সবাই পারফর্ম করছে, কেউ না কেউ হাল ধরছে। এই জিনিসটা কি মানে দুই চারজন স্টার প্লেয়ারের থেকে সবার যে ইনভলভ, এইটাই কতটুকু গুরুত্বপূর্ণ? দেখেন, আপনার এই কথার ভিত্তিতে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই আপনি বললেন যে প্রত্যেকেই যখন ফর্মে আছেন, এতে করে কিন্তু আসলে সাউথ আফ্রিকার একটা জয়ের রাস্তা একটু খুব সহজ হবে। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে আফগানিস্তানের ব্যাটিং লাইন আপটা যদি আপনি বলেন, শুধুমাত্র গুরবাজ আর জাদরান ছাড়া তারা মানে ওপেনিং পার্টনারশিপ যেটা করে, তারা দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা 118 রানের পার্টনারশিপ করেছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে 103 রানের পার্টনারশিপ করেছিল। মূলত এই দুই ওপেনারের পার্টনারশিপের কারণে কিন্তু আফগানিস্তান 150-এর বেশি রান করতে পারে, কিংবা একটা সম্মানজনক স্কোর বা জয়ের জন্য যে স্কোরটা দরকার সেটা কিন্তু তারা করতে পারে। আফগানিস্তানের প্রথম উইকেট জুটিটা যদি ভেঙে ফেলতে পারে কোনো কারণে দক্ষিণ আফ্রিকা, তখন কিন্তু আফগানিস্তানের জন্য বিগত ম্যাচের যে ফলাফল বলছে সেই পরিসংখ্যান অনুযায়ী যদি আমরা ধারণা করি, তাহলে কিন্তু আফগানিস্তানের জন্য আসলে বিপদ হতে পারে। কারণ প্রথম উইকেট জুটিটা যখন ভেঙে যাবে তখন কিন্তু অন্যান্য ব্যাটাররা তেমন সুবিধা করতে পারবে না, রান পাবে না, তখন কিন্তু আফগানিস্তানকে স্বল্প রানে আটকানো যাবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার কিন্তু সেই বিষয়টা নয়। আপনি দেখবেন যে প্রথম উইকেট যদি ভেঙেও যায়, আমরা দেখছি যে মিডল অর্ডার না পারলেও তাদের লোয়ার অর্ডার না পারলেও আসলে যারা বোলার রয়েছে সেটাই, তারাও কিন্তু হাল এবং ধরছে। ডেভিড মিলার দুইটি ম্যাচ কিন্তু তারা খুব ধীর গতিতে খেলেছে এবং দলের জন্য খেলেছে। সেই সঙ্গে আপনি আফগানিস্তানের কথা বলছিলেন, আফগানিস্তানের দলে কিন্তু আপনি আমার মনে হয় না কোনো পরিবর্তন আসবে, কারণ তাদের আসলে বোলিং বলেন, ব্যাটিং বলেন, বলাররা খুব সব ধরনের বলাররা তাদের ম্যাচের মধ্যে আছে। এবং আপনার যদি গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের কথা বলছিলেন যে তাদের ওপেনিং পার্টনারশিপটা প্রায় 100-র উপরে 2টি বা 3টি ম্যাচের হয়েছে। সেই সঙ্গে তাদের ওপেনিং পার্টনারশিপটা খুব আর্লি একটি ম্যাচে সম্ভবত ভেঙেছে, সবগুলো ম্যাচে তারাই খেলেছে। কিন্তু যদি আমরা সাউথ আফ্রিকার সঙ্গে তাদের শুরুতে কোনো ব্রেকডাউন দেখি, সেক্ষেত্রে কতটা চাপ তৈরি হবে। এবং আপনি যদি সেই সঙ্গে দেখেন গতকালের ম্যাচে কিন্তু রশিদ খান কিন্তু একটা ডিফারেন্স করে ফেলেছিল এবং সে কিন্তু ওখানে 3টি 6 মেরেছিল, 19 রান সম্ভবত 20 রান করেছিল, 3টি 6 মেরেছিল। তাদের যে এই যে শেষেও এসে পাওয়ার হিটিং এর একটা স্ট্রেংথ আছে, এটা কতটুকু কাজে দেবে? হ্যাঁ, দেখেন, আপনি রশিদ খানের কথা বলছেন। কালকে রশিদ খান যে রানটা করেছে সেটা অনেকেই মানে মজা করে বলছিলেন এটা হয়তো 50-র সমান। কারণ ওই সময়ে আসলে রান করাটা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। আমি কিন্তু অন্যান্য আলোচনায় বলেছি যে আর্নসভেলের যে মাঠ, এখানে কিন্তু রান করা খুব কঠিন ব্যাপার। এই স্বল্প রানের মধ্যেই কিন্তু আফগানিস্তান বাংলাদেশকে আসলে আটকে ফেলেছে, বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, বা এই মাঠেই কিন্তু বাংলাদেশ নেপালকে হারিয়ে দিয়েছিল। তো কালকের ম্যাচ যদিও সেখানে না, আমরা যেটা দেখলাম একটু আগে সেটা ব্র্যান্ড লারা স্টেডিয়ামে তাদের খেলাটা রয়েছে। তো সেইখানে আমার মনে হয় যে রান হওয়ার একটা চান্স আছে এখানে। প্রথম উইকেট জুটিতে যদি আফগানিস্তান ভালো নাও করে, বা আফগানিস্তানের ক্রিকেটার আসলে যে ধরনের মানসিকতা নিয়ে খেলে, সেই ক্ষেত্রে আপনি রশিদ খানের কথা বলতে পারেন, বা আজমতুল্লাহ মোরজাই আছেন, তারপর মোহাম্মদ নবী আছেন, তারা প্রত্যেকেই পারফর্মার, কিন্তু বিশ্বকাপে কিন্তু তারা ওইভাবে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারছেন না। তো যদি তারা তাদের স্বরূপে ফিরেন, তাহলে আমার মনে হয় যে তারাও আসলে দক্ষিণ আফ্রিকার মতো টিমের বিপক্ষে 150, 160, 170 রান কিন্তু তারা করতে পারে।
ব্যাটিং এর পাশাপাশি কিন্তু আফগানিস্তানের বোলাররাও কিন্তু চমৎকার বোলিং করছেন। নাবিউল হক থেকে শুরু করে সকল ধরনের বোলাররাই কিন্তু তারা যখনই আসছে টিমের প্রয়োজনে তারা বল করছেন। এবং আপনি যেটা বলছিলেন যে হচ্ছে লারা স্টেডিয়ামে খেলা, এবং লারাই কিন্তু একমাত্র ব্যক্তি যে কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আফগানিস্তানের উপরে ভরসা করেছিলেন এবং সেই সময় রশিদ খান বলেছিলেন তার ভরসার মান রাখবে, সেটাই কিন্তু সে করে দেখিয়েছেন। বোলিং সাইডটা নিয়ে যদি আমরা বলি, কারণ যে কোনো টিমকে কিন্তু আফগানিস্তান খুব স্বল্প রানে আটকে দেওয়ার মতো ক্ষমতা রাখে। হ্যাঁ, অবশ্যই। যেহেতু আপনি দেখেন তাদের রিস্ট স্পিনার আছেন, তাদের লেগ স্পিনার আছেন, তাছাড়াও তাদের যে বোলাররা যে পরিমাণ ফর্মে রয়েছেন, আপনি ফজল হক ফারুকীর কথা আপনাকে বলতেই হবে, কারণ এখন পর্যন্ত সে নাম্বার 1 সুপার 8 শেষে নাম্বার 1 বোলার তিনি। নাবিনুল হকও কিন্তু কালকে 4 উইকেট নিয়ে সেরা 10-এর মধ্যে সেরা 5-এর মধ্যে তিনি চলে এসেছেন। তো সেই ক্ষেত্রে তাদের পেসাররাও কিন্তু ফর্মে রয়েছেন। আপনি নূর আহমেদের কথা বলতে পারেন, তিনি রিস্ট স্পিনার। কালকে মাহমুদুল্লাহ কিন্তু তার 5টা বল আসলে ডট দিয়েছিলেন। তো তার কারণেই কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বাংলাদেশ তখন থেকেই মানে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছিল, বা বাংলাদেশের ম্যাচ জয়ের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটা ফিকে হয়ে যাচ্ছিল। তারপর রশিদ খান তো আসলে বড় মাপের পারফর্মার, বিশ্বমানের বোলার। তো সব মিলিয়ে তাদের পেসার স্পিনার এই দুইয়ের মিশেলে যদি খেলতে পারে কালকের ম্যাচ, তাহলে সাউথ আফ্রিকার জন্য এই ম্যাচটা আসলে কঠিনই হয়ে যাবে। সেটাই আমরা আসলে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান দুটি দলই বাংলাদেশের দর্শকরা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেট দর্শক হয়তো উপভোগ করবে, কারণ দুটি দলই কিন্তু আসলে সেমিফাইনালে টাফ কন্ডিশনের মধ্যে দিয়েই যাবে এবং লারা স্টেডিয়ামে কিন্তু আপনি যেটা বলছিলেন অনেক রান হতে পারে, কিন্তু সেই সঙ্গে কিন্তু বোলিং সাইডটাও কিন্তু আফগানিস্তানের বেশ ভালো। ওভারঅল আপনি যদি দেখেন কি প্লেয়ার কাকে রাখছেন, দুটি করে কি প্লেয়ার যদি আপনি দুই টিমের বলতেন? এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে যদি আপনি রাখতে চান, তাহলে আপনাকে গুরবাজের পাশাপাশি আপনাকে জাদরানকে রাখতে হবে। জাদরান মনে করেন যে সে গুরবাজকে সঙ্গ দিয়ে যাচ্ছে, এই জাদরানের কারণেই কিন্তু আফগানিস্তান ধরেন ওপেনিং যে পার্টনারশিপটা সেটা কিন্তু আমরা দেখছি যে গুরবাজকে সঙ্গ দিয়ে থাকেন জাদরান, বেশি খুব স্বল্প বলের মধ্যে রান করার চেষ্টা করেন গুরবাজ, আর জাদরান কিন্তু সঙ্গ দিয়ে থাকেন। তো এই দুইজনের আমি এই দুজনকে অবশ্যই ব্যাটিংয়ের দিকে এগিয়ে রাখবো, বা আমি একটু আগেও বলছিলাম যে এই দুজন কিন্তু আফগানিস্তানের মানে পুরো বিশ্ব আসরের মধ্যে এই 7টা ম্যাচ যারা খেলেছে নাম্বার 5 এর মধ্যে কিন্তু এই দুজন আছেন, একজন 1 নম্বরে আর একজন 3 নম্বরে। তো আমি এই দুজনকে কি প্লেয়ার হিসেবে, ব্যাটার হিসেবে রাখছি। আর আপনি যদি বোলিং এর দিকটা চিন্তা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই নাবিনুল হককে রাখতে হবে। নাবিনুল হক গতকালের ম্যাচেই ম্যাচ জিতিয়েছেন, 4টি উইকেট তিনি জিতেছেন। নাবিনুল হক কালকে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। নাবিনুল হক পেসের দিকে থাকবেন। আর যদি আপনি রশিদ খানকে তো আসলে আপনি অটোমেটিক চয়েস হিসেবেই রাখতে হবে। আর রশিদ খান ছাড়াও আপনি ধরেন আর যদি সাউথ আফ্রিকার কথা বলি, সাউথ আফ্রিকার আপনি ক্লাসেনকে রাখতে পারেন, তারপর হচ্ছে আপনি কুইন্টন ডেককে রাখতে পারেন, বোলিং এর দিকে আপনি সামসিকে রাখতে পারেন, তারপর হচ্ছে যে মার্কো জনসনকে রাখতে পারেন আপনি। ধন্যবাদ শাওন, আপনি বলছিলেন সবকিছু নিয়ে। সাউথ আফ্রিকার চোকার্স নামটি বদলাবে কিনা এবং সেই সঙ্গে আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলবে কিনা আমরা দেখব আগামীকালের ম্যাচে, এবং সেই সঙ্গে শেষ করছি 20 কোটির আজকের আয়োজন।